আমার একটি লেখার শেষে অনেক সময় উল্লেখ থাকে যে লেখাটি ভালো লাগলে মেসেঞ্জারে নক করে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে লেখককে সম্মানী পাঠানো যাবে। এই ধারাটা কিভাবে শুরু করেছিলাম? এই ধারাটার চিন্তা আমার মাথায় আসলে অনেক আগে থেকেই এসেছিল। 2014-15 সালের দিকে প্রথমে এই চিন্তা মাথায় এসেছিল যে তখন আমার ফলোয়ার ছিল 50,000 বা 60,000-এর মতো। চিন্তা করেছিলাম সমস্ত ফ্রেন্ড ফলোয়ার যদি মাসে আমাকে 1 টাকা করে বা বছরে যদি 12 টাকা করে যদি দেন, তাহলে সেই টাকাটা একজন প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবীর বা একজন শক্তিশালী একজন চাকরিজীবীর প্রতি মাসের বৈধ আয়ের সমান হয়। আমি যেহেতু লেখালেখি করি, একজন ব্যক্তি যদি বছরে 12 টাকা চাঁদা দিয়ে আমার লেখা পড়েন, তাহলে আমার এরকমই টাকা পয়সা হয় এবং আমার তখন চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের উপরে নির্ভরশীল না হলেও চলবে। এরকমের চিন্তাটা তখন থেকে মাথায় থাকলেও বাস্তবায়ন করা হয়নি। 2020 সালে যখন করোনা চলছিল, করোনা কাল যখন চলছিল, তখন একটা ঘটনা ঘটেছিল। বড় লোকের বেটি লো, লম্বা মাথার চুল, এই গানটা ভারতের র্যাপার বাদশা, তিনি জ্যাকলিন ফার্নান্দেসকে নিয়ে একটি মিউজিক ভিডিও বানিয়েছিলেন। গানটার রচয়িতা হচ্ছে রতন কাহার। গানটার কোটি কোটি ভিউ হয়েছে, সেখান থেকে রতন কাহার 1 টাকাও পাননি। বাদশা এখান থেকে অনেক টাকা আয় করেছেন। জ্যাকলিন ফার্নান্দেস এই ভিডিওতে অভিনয় বাবদ অনেক টাকা পেয়েছেন, কিন্তু রতন কাহার জানতেনও না যে তার গানটাকে ব্যবহার করা হচ্ছে। বাদশা তার কাছ থেকে অনুমতি নেননি, নেওয়ার প্রয়োজন মনে করেননি, বা যে কোনো কারণেই হোক নেওয়া হয়নি। তো যে গানটা ব্যবহার করার কারণে ভিডিওটা এত বেশি জনপ্রিয় হলো, এত বেশি টাকা পয়সা উপার্জনের একটা পথ খুলে গেল বাদশার জন্য বা জ্যাকলিনের জন্য, আর সেখানে রতন কাহার যে 1 টাকাও পেলেন না, ব্যাপারটা আমাকে ব্যথিত করেছিল। এবং সেই যে 2014-15 সালের যে ধারণা, লেখাটি ভালো লাগলে সম্মানী, সেই ধারণাটা আবার আমার মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। তখন আমি ভাবলাম যে রতন কাহারের এই গানটার সাথে ছেলেবেলায় যারা নেচেছে, বড়োবেলায় যারা শুনেছে, কিংবা বাদশার এই মিউজিক ভিডিওটা যারা দেখেছে, সবাই যদি রতন কাহারকে এই গানটা ভালো লাগা বাবদ যদি একটা সম্মানী যদি পাঠায়, তার যদি একটা অ্যাকাউন্ট থাকতো, সে অ্যাকাউন্টের কথা যদি সবাই যদি জানতো, সবাই যদি এই গানটা বাবদ তাকে যদি সম্মানী পাঠাতো, তাহলে রতন কাহার বর্তমানে যে দুরবস্থার মধ্যে জীবন কাটাচ্ছেন, এরকম কাটাতে হতো না। আমি যে আমার দুরবস্থার কারণে যে লেখাটি ভালো লাগলে সম্মানী চাই, ব্যাপারটা এমন না। এক একটা লেখা লিখতে না দীর্ঘ সময় লাগে। অনেক সময় বছরের পর বছর ধরে চিন্তা করতে হয় যে লেখাটা লিখবো কি লিখবো না। মাসের পর মাস ধরে চিন্তা করতে হয় যে লেখাটা কবে শুরু করব। সপ্তাহের পর সপ্তাহ ভাবতে হয় যে আমার লেখাটার মধ্যে কী কী থাকবে। দিনের পর দিন আমাকে চিন্তা করতে হয় যে লেখাটি লিখবার পরে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এটার জন্য আমার উপর হামলা হতে পারে কিনা, আমার উপর মামলা হতে পারে কিনা, এরকমের নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে। একদিন যখন লিখতে বসি, তখন আসলে দরজা, জানালা, গরমের দিনে ফ্যান, অনেক কিছু বন্ধ করে লেখাটা লিখতে হয়। এর কারণ হচ্ছে যে ফ্যান চলার শব্দেও অনেক সময় লেখায় অসুবিধা হয়, অনেক সময় মাথা থেকে শব্দ উড়ে যায়, বেরিয়ে যায়, অনেক সময় আমরা লিখতে পারি না। এরকম দেখা যায় অনেক সময় ফ্লোরের উপরে হামাগুড়ি খেয়ে, অনেক সময় খাটের উপরে গড়াগড়ি খেয়ে, গরমের মধ্যে ঘামে ঘরমাক্ত, মানে অনেকটা কর্দমাক্ত হয়ে, তারপরে একটা লেখা লিখতে 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 মাথা অনেক সময় খারাপ হয়ে যায়। কোনো কোনো লেখা 4-5 ঘন্টায় হয়ে যায়, কোনো কোনো লেখা 8-10 ঘন্টা সময় লাগে, কোনো কোনো লেখা 14-15 ঘন্টায়ও একটানা পরিশ্রম দিলেও হয় না, 3 দিন 4 দিন লাগে একটা লেখা শেষ করতে। তো এভাবে 3 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা কিংবা 4-5 দিন ধরে একটা লেখা লিখবার পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যখন পোস্ট করি, তখন আমরা কি পাই বিনিময়ে? কিছু রিয়্যাক্ট পাই, কিছু কলাম, কিছু কমেন্ট পাই, কিছু শেয়ার আসে, কিছু মুগ্ধতাসূচক মেসেজ আসে, কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এছাড়া কিন্তু একটা লেখার পরে কিন্তু কিছু পাওয়া যায় না। এর ফলে যেটা হয় কি, দীর্ঘদিন ধরে এটা কিন্তু চালিয়ে নেওয়া যায় না। একটা নির্দিষ্ট সময়ের পরে মানুষের মধ্যে ক্লান্তি চলে আসে, ব্যস্ততা চলে আসে, সাংসারিক নানা রকমের আয়োজন চলে আসে। এইসব আয়োজন বা প্রয়োজন যখন মানুষের উপর যখন ভর করে, তখন কিন্তু এই দীর্ঘ পরিশ্রম করে লেখা যায় না। তখন মানুষ 1 লাইনে 2 লাইনে চুটকি লেখে। দীর্ঘ, বড়, শ্রমসাধ্য, পরিশ্রমসাধ্য, গবেষণা সাধ্য এইসব লেখাগুলো আমরা যদি লেখকদের কাছে যদি পেতে চাই, সেটা পত্রিকায় হোক, সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক, ওই পত্রিকা ক টাকা দেয়? 1200-1400 টাকা, 1000 টাকা, 500 টাকা, 600 টাকা একটা লেখা বাবদ সম্মানী হয়তো পত্রিকা দেয়। তাও ওই টাকা তোলার জন্য জুতার শুকতলি ক্ষয় করতে হয় পত্রিকার বিভাগীয় সম্পাদকের কাছ থেকে টাকা তোলার জন্য। এই যে একটা ব্যাপার আমাদের মধ্যে চলে আসছে যে আমরা একটা লেখা বিনামূল্যে পড়ে ফেলি, বিনিময়ে লেখককে আমরা কোনো কিছু দিই না। আমরা যখন সিনেমা দেখতে যাই, আমরা সিনেমার টিকিটটা টাকা দিয়ে কাটি। আমরা যখন একটা ম্যাগাজিন কিনি, ম্যাগাজিনটা টাকা দিয়ে কিনি। আমরা যখন ওটিটি প্ল্যাটফর্মে যখন কোনো ওয়েব সিরিজ দেখি, আমরা কিন্তু টাকা দিয়ে, আমরা চাঁদা দিয়ে সাবস্ক্রাইব করে তারপর ওই ওটিটি প্ল্যাটফর্মের ওই ধারাবাহিক নাটকটি আমাদেরকে দেখতে হয়। আমরা একটা জিনিসই শুধু বিনামূল্যে পাই, বিনামূল্যে পাবো বলে আমাদের একটা প্রত্যাশা থাকে, সেটা হচ্ছে লেখকের লেখাটা। কিন্তু এই যে 4 দিন তিনি যে সময় দিলেন, এই সময়টার বিনিময়ে তাকে কোনো কিছু দেওয়া হচ্ছে না। তো এরকম একটা চিন্তা থেকে আমার মাথার মধ্যে একটা ধারণা এলো
যে একটা লেখা লিখে আমি শেষে উল্লেখ করে দিব যে লেখাটি ভালো লাগলে, এটা বাধ্যতামূলক না, ঐচ্ছিক কেউ যদি দিতে চান সম্মানী দিতে পারেন। এটা 2020 সালের এপ্রিল মাসের 4 তারিখ থেকে শুরু করেছিলাম, এখনও পর্যন্ত চলছে। যারা লেখা ভালো লাগা বাবদ সম্মানী দিয়ে চলছেন তাদের সবাইকে ধন্যবাদ যেমন জানাচ্ছি, ঠিক তেমনিভাবে একটা কথা উল্লেখ করতে চাই, আমি কিন্তু অন্ন বস্ত্রের অভাবে, বাসস্থানের অভাবে, পোশাকাদির অভাবে আমি যে এটা শুরু করেছিলাম তা না, বরং এটা একটা প্রণোদনা। একটা লেখা ভালো লাগলে পাঠকের সে যখন যে কোনো অঙ্কের যখন সম্মানী পাঠান, একটা উৎসাহিত বোধ করি, একটা অনুপ্রাণিত বোধ করি। এরকম একটা বোধ থেকে নতুন লেখা লিখতে উৎসাহিত হই। এবং একটা কথা প্রায় আমি বলি যে আমি যদি কখনো 20 তলা ভবনের মালিক হই, তখনও আমি এই লেখা বাবদ সম্মানী আমি চেয়েই যাব। এবং এটা আসলে একজন লেখকের প্রাপ্য, কারো বাধ্যতামূলক না, এটা শিরোধার্য না, কারো ইচ্ছে হলে পাঠাবেন, ইচ্ছে না হলে না। এবং এই ধারাটা চালু করে দিয়েছে, এটা অন্যান্য লেখকরাও এটা চাইলে চালু করতে পারেন। যারা সম্মানী পাঠিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ব্যাপারটা সবাই যাতে উপলব্ধি করেন, এরকম একটা প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি।